এক দেশ এক ভোটের যেমন আর্থিক এবং কিছু প্রশাসনিক সুবিধা আমরা জানি বা একদম সরাসরি সেটার ব্যাখ্যা তার ফেভারেই দেওয়া যায়, কিন্তু এক দেশ এক ভোটের কিন্তু অনেকগুলো ডিমেরিটস আছে। একটা বড় ডিমেরিটস হচ্ছে পলিটিক্যাল। দেখুন, এক দেশ এক ভোট হলে কিন্তু আঞ্চলিক দলগুলো সর্বভারতীয় দলের সাপেক্ষে পিছিয়ে পড়বে। একদিনে ভোট করার মতন ন্যূনতম আর্থিক এবং তাদের থাকবে না। অর্থাৎ এটা কি ওয়ান নেশন মানে ওয়ান পার্টি ডেমোক্রেসি বা টু পার্টি ডেমোক্রেসির দিকে তাহলে পরবর্তীকালে এগিয়ে যাবে না, এই একটা কিন্তু আশঙ্কা। দ্বিতীয় আশঙ্কা যে যদি ধরুন যা প্রস্তাবনা তাতে আজকে লোকসভা নির্বাচন রাজ্যের বিধানসভাগুলো নির্বাচন একসাথে হলে পরবর্তীকালে এই প্রস্তাবনা তো ঢুকবে যে পঞ্চায়েত এবং পৌরসভাগুলো এক জায়গায় হোক। অর্থাৎ রাজ্যের যে একটা কো-ফেডারাল স্ট্রাকচারে যে নির্বাচন কমিশনগুলো রাজ্যে এক্সিস্ট করে স্বতন্ত্রভাবে, তাদের কোনো অস্তিত্ব আর থাকবে না, বকল হবে। আর চতুর্থ যেটা যে আমি দেখছিলাম যে এইটা যদি করা যায়, যে 18টা সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এটা করার প্রস্তাবনা এসেছে 18,626 পাতাতে, তাতে যে ধরনের সংবিধান পরিবর্তনের কথা বলা আছে সেটা কিন্তু মৌলিক কাঠামোর পরিবর্তন। যে মৌলিক কাঠামোটা 368 সংবিধানের ধারায় কিন্তু একদম মানে কনসলিডেটলি সুরক্ষিত, যেটা কিন্তু সংসদ সেই কাঠামোটাকে সহজে ভাঙতে পারে না। দ্বিতীয়, এটা করতে গেলে 1951 সালের যে জনপ্রতিনিধিত্ব আইনের 141, 125 যে ধারাগুলো তাকে পাল্টাতে হবে। শুধু তাই নয়, আপনি এই ধারাকে মানে এক দেশ এক ভোটের এটা আইনি মাফিক পাশ করিয়ে আনতে গেলে তার আগে যে কাজটা করতে হবে যে এই যে রাজ্যে বিধানসভার অনুমোদন, বহু জায়গায় বিধানসভার অনুমোদন লাগবে, সেটার ক্ষেত্রে কিন্তু অত সোজা হবে না। আরেকটা বড় অ্যাসপেক্ট যেটা একটা আমি সাংবিধানের মানে পলিটিক্যাল অ্যাসপেক্টের পার্টটা বলছি, যে 73-2 অনুচ্ছেদ 172-2 কিংবা 83-2, এই যে পার্টগুলো 172-1 এই দিকগুলো কিন্তু, কিংবা 1991 সালের যে ধারা যে 5 বছরের বিধানসভা কালের এটা, ঠিক আছে, কিংবা পুদুচেরির বিধানসভার জন্য যে কেন্দ্রীয় আইন, কেন্দ্র সরকার ভারত সরকারের আইন 1963 সালের আইন, কিংবা জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন, কিংবা 2019-এর যে 17 নম্বর ধারা বিধানসভার মেয়াদ, এই যে 2019-এর যে 17 নম্বর ধারাটা, এই যে আইনের ধারাটা, সেটা সংশোধন কিন্তু জরুরি, সবচেয়ে বড় জরুরি। 356 ধারার অনুচ্ছেদের মানে কতগুলো সংশোধন, এই সংবিধানের জটিলতা কিন্তু প্রথমে বের করতে হবে, আগে এটাকে সমাধান করতে হবে। আর আরেকটা সবচেয়ে বড় দিক যে দেখুন, ওয়ান নেশন ওয়ান ভোট আমরা বলছি, শুনতে ভালো লাগে, সাউথ আফ্রিকায় আছে, বেলজিয়ামে আছে, ইন্দোনেশিয়ায় আছে, জার্মানিতে আছে, ফিলিপাইন্সে আছে, ইউরোপের একাধিক দেশে আছে। তাদের এই যে বৈচিত্র্যের অঙ্কটা শুধু নয়, ওদের যে পরিকাঠামোর দিকটা, যেটা আমাদের ভারতবর্ষে কিন্তু মানে সত্যি শোচনীয়। কারণ দেখুন, ওয়ান নেশন ওয়ান ভোট করতে গেলে যেটা সবার আগে দরকার, যে 2 সেট করে মেশিন আপনাকে রাখতে হবে। অর্থাৎ সারা দেশে 11.8 লাখ বুথ এই মুহূর্তে, যে 2023-এর হিসাব যদি ধরা যায়, যে কন্ট্রোল ইউনিট লাগবে 33,63,300টি, ব্যালেট ইউনিট লাগবে 46,75,100টি, আর ভিভিপ্যাট লাগবে 36,62,600টি। অর্থাৎ এদের যে সর্বসাকুল্য প্রত্যেকটা সেট কেনা, এক একটা সেট পিছু যদি আমরা হিসাব করে দেখি, যে এই অঙ্ক বিশাল অঙ্কের টাকা, যেই টাকাটা কিন্তু জোগাড় করা এবং এই সেটগুলোকে একসাথে কন্ট্রোল করা, এর জন্য যে বিপুল পরিকাঠামো, সেটাও কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। ফলে এই দিক যদিও 1983 সালে নির্বাচন কমিশন এগিয়ে এসে নিজেরা এই প্রস্তাবনাটাকে দিয়েছিল, আজকের দাবি নয় এটা, পরবর্তীকালে আজকে তো আইনসভায় এটা বারবার উত্থাপন হচ্ছে। ফলে আর এই আইনটা পাশ করার ক্ষেত্রে কিন্তু রিকুইজিট যে 1/3 মেজরিটি লোকসভায়,
যেটার জন্য 362টা ইয়ে থাকতে হয়, এই মুহূর্তে বিজেপি নেই, তাদের সবে মাত্র 293টা সদস্য। আর রাজ্যসভায় 245 জনের মধ্যে যেখানে 162 জন দরকার, সেখানেও কিন্তু তাদের সর্বসাকুল্য 6 জন অ্যাড করে নিয়েও, মনোনীত সদস্য অ্যাড করে নিয়েও 121 জনের বেশি নেই। ফলে এটা দিনের আলোয় প্রস্ফুটিত হওয়া কিন্তু একটা খুব কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু পরপর 4টি নির্বাচন ভারতবর্ষে, ঠিক আছে, আপ টু 67 পর্যন্ত কিন্তু ভারতবর্ষের লোকসভায় এবং রাজ্য বিধানসভাগুলো কিন্তু একসাথে সংগঠিত হয়েছে। এবং কোনো ঐতিহাসিক ডকুমেন্টসে কোথাও কিন্তু বর্ণনা নেই যে এতে করে খুব বিপুল বিপর্যয় এসছে, সমস্যা তৈরি হয়েছে, ভারতের ঐক্য অখণ্ডতার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়েছে, কোথাও নেই। বরং এই পরিস্থিতিটা আজকে ভেঙে গেছে, যে এই যে কন্টিনিউয়াস বিধানসভা লোকসভা কন্টিনিউয়াস ভোটটা হতো, সেটা ভেঙেইছে পলিটিক্যাল কারণে। কারণ কংগ্রেস সরকার লেট 60s পর থেকে রাজ্যগুলো যখন অকংগ্রেসি সরকার একে একে আসছে, ঠিক আছে, অধিকাংশই তার দল থেকে, কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে যে সরকারগুলো হয়েছে আঞ্চলিক দল হিসাবে, সেগুলোকে প্রিম্যাচিওর ভেঙে দেওয়া, বেআইনিভাবে 356 ধারা জারি করে। ইভেন আপনি শুনলে অবাক হবেন যে ঐতিহাসিক দস্তাবেজ বলছে যে শুধু কংগ্রেস সরকার 90 বার 356 ধারার অপপ্রয়োগ করে প্রিম্যাচিওরলি স্টেট গভর্নমেন্টগুলো ভেঙেছে। তার মধ্যে ইন্দিরা গান্ধী নিজে 50 বার এটার মিস ইউজ করেছে। শুধু তাই নয়, 70-এর পরে নিজের জনসমর্থনের বিপুল অঙ্কে, ঠিক আছে, অন্ধ হয়ে ইন্দিরা গান্ধী কিন্তু 15 মাস ভোট এগিয়ে এনেছিল। এতে করে যে রাজ্যের বিধানসভাগুলোর মেয়াদ এবং কেন্দ্রের সরকারের যে মেয়াদ, এদের যে ডিফারেন্সটা তৈরি হলো, তাতে কিন্তু আজকে এই ভোটটা ডিভাইড হলো। এটা অস্বীকারের কারণ নেই যে 18টা যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, যে প্রস্তাবনা হলো 18,626 পাতার, সেখানে যে পরতে পরতে বলা হচ্ছে যে খরচের অঙ্কটা, এই যে খরচটা সত্যিকারেই তো ভারতবর্ষের মতন একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে জনগণের ট্যাক্সের টাকায় ঘন ঘন ভোট একটা বড় ধরনের বার্ডেন তৈরি করে। কারণ আমি আপনাকে হিসাব বলছি, 2014 লোকসভা নির্বাচনে খরচ কত হয়েছিল? 3,870 কোটি টাকা। 2019-এ দ্বিগুণ 60,000 কোটি টাকা, অর্থাৎ মাথা পিছু 700 টাকা করে ভোটার পিছু। আবার 2024-এ এটা অলমোস্ট দ্বিগুণ, 1,20,000 কোটি টাকা। ভাবুন এই অঙ্কটা শুধু লোকসভা নির্বাচনে। এখানে যদি দুটো একসাথে ভোট হতো তাহলে কিন্তু এই সংকটটা অনেকটা মিনিমাইজ হতো। এটা একটা দিক। দ্বিতীয় যেটা দিক, যে এই সার্বিকভাবে যখন এই ভোটটা হয় সারা বছর, দেখা যায় ভোট মানেই তো বিভিন্ন ধরনের জনগণের যে কল্যাণমূলক কাজগুলো ভোটের আদর্শ আচরণবিধিতে আটকে যায়, ঠিক আছে। ফলে এটা কিন্তু 1.5 মাস আদর্শ আচরণবিধি থাকে, কোনো রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক করা যায় না সরকারিভাবে। ফলে এটা একটা দিক। এই দুটো অ্যাসপেক্টে কিন্তু ঠিক, কিন্তু এর একটা নেগেটিভ অ্যাসপেক্টও কিন্তু আছে। আমি বলছি যে বিজেপি কেন চাইছেন, বিজেপির যেটা দাবি করছেন, পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি বা যে কোনো পলিটিক্যাল পার্টির দুটো ফেজ থাকে, একটা আউটার ফেজ, একটা ইনার ফেজ। এই আউটার ফেজে তারা এই ভালো ভালো দিকগুলো দেখাচ্ছেন, কিন্তু ইনার ফেজে যে প্রবলেমটা আছে লুকিয়ে, যেটা বিরোধীরাও আশঙ্কা প্রকাশ করছেন, যে এতে কিন্তু একসাথে ভোট হতে গেলে যে বিপুল অঙ্কের অ্যারেঞ্জমেন্ট, তাতে আঞ্চলিক দলগুলো পিছিয়ে পড়বে। এবং একটা তো স্পেসিফিক সার্ভেই বলছে যে একসাথে ভোট হলে পরে দেখা যাচ্ছে যে কেন্দ্রে আসীন যে সরকার, যার কেন্দ্রীয় দলগুলো বা সর্বভারতীয় দলগুলো, যাদের প্রচুর টাকা ফান্ডিং, তারা প্রচারের দিক থেকে অনেক মাইলেজ এগিয়ে থাকবে। ফলে দেখা যাচ্ছে 77 থেকে 80% লোক তাদের দিকেই যে ঝুঁকে থাকবে, এটাই স্বাভাবিক। অপরপক্ষে আঞ্চলিক দলগুলো অনেকটা পিছিয়ে পড়বে, অর্থাৎ দুদলীয় ব্যবস্থা বা একদলীয় ব্যবস্থারই নামান্তর তারা বলছেন, এটা অনেকটাই ঠিক। দ্বিতীয় হচ্ছে এত ভাষা, এত সংস্কৃতিগত যে তার বৈচিত্র্য আমাদের দেশে, তাতে এইটাকে ফ্রুটফুলি করে নেওয়াটা কিন্তু একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে। কারণ এটা কিন্তু সেই 67 নয়, আজকে এখানে কিন্তু ভোটার সংখ্যা যোজন বেড়ে গেছে। 51-তে যেখানে ভোটার ছিল 17 কোটি, 1 লক্ষ ভোট কেন্দ্র, সেখানে 2019-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 51 কোটি এবং 10 লক্ষ ভোট কেন্দ্র। এটা অ্যারেঞ্জমেন্টটা ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা যেমন একটা দিক। দ্বিতীয় হচ্ছে ওই যে বৈচিত্র্য, সব জায়গায় একটা কনসলিডেটেড ওয়ান করাটার ক্ষেত্রে কিন্তু একটা মেজর প্রবলেম থাকলেও থাকতে পারে।